প্রতিশ্রুতি দেবে কিভাবে? এরা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি ফিরে পাবে কি করে? এটা তো কোনো দিনের জন্য আর সম্ভব নয়। না না না, এটা বিদ্যালয়ে আমার মাস্টারমশাই আমার দিদিমণি শিখিয়েছে বয়স্কদের সম্মান করতে, বয়স্কদের প্রণাম করতে, কোনো গালিগালাজ না। তাহলে সেই বিদ্যালয়ের সংস্কৃতিটা আজকের এই 2016 অনেকে তারা বানচাল করে দিচ্ছে। এর মধ্যে শিক্ষক সুলভ মানসিকতা নেই। দেখুন, আমরা শিক্ষক মশাই, আমরা পুলিশকে গালিগালাজ করতে পারি না, আমাদের বিবেকে বাধে। হ্যাঁ, লাঠি মারলে চার্জ করলে তখন আমরা প্রতিহত করব, কিন্তু আমরা পুলিশদের আঙুল উঁচিয়ে কথা বলতে পারি না। এটা শিক্ষকোচিত মনোভাব না। ছেলেটা আমার কাছে পড়তো, এখন লিডার হয়েছে ওখানে, দেখলাম আমি গেছি, সে লিখছে, আমার দিকে তাকিয়ে কথা বলছে না। মানে কতটা নেমক খারাপ। মানে এই পরীক্ষাটা না হলে রাজ্য সরকারের যেন মঙ্গল, কিন্তু পরীক্ষা করতেই হবে, কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা যদি না করেছে তাহলে পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই পাবে। হ্যাঁ, এমনি বলে না এই আন্দোলন আজকের শেষ, এরপরে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এটা ডায়লগ দেওয়া শেষ। যখন আপনাদের মধ্যে চাকরি হারা যোগ্য এদের মধ্যে যখন 2-3টে দল হয়ে গেছে, সরকার তো মুচকে মুচকে হাসছে, যেটা আমি চেয়েছিলাম। SLST 2025 এবার রিভিউয়ের উপরে নির্ভর করবে অনেক কিছু। মানে রিভিউটাকে সেকেন্ডারি রেখেছে, একটা জাস্ট ললিপপ আকারে রেখে দিয়েছে। রিভিউয়ে কিছু আর হবে না। আপনি বেড়াতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ওখানে প্রতিবাদ করতে যাচ্ছেন, আপনাদের চাকরি চলে গেছে, আপনাদের ড্রেস কি? আজকের অনেকদিন পরে আপনার কাছে এইটা সব খুলে আমি বললাম, এটা বলতে বাধ্য হচ্ছি। আর এই জন্যে এদের পাশে কেউ নেই, সরকারও জানে এদের পাশে কেউ নেই, সুতরাং এদের আন্দোলন ভেস্তে যাবে। এটা উপরওয়ালার অভিশাপ যে তোমরা দেখো তোমরা কি করেছিলে। আর নতুন যারা পরীক্ষা দেবে তাদেরও একটা মেসেজ দিলেন স্বয়ং ঈশ্বর, যে শিক্ষক শিক্ষিকা হতে গেলে ন্যূনতম ভদ্রতা, নম্রতা থাকা দরকার। উগ্রতা তোমাদের ভালো গুণাবলীগুলো সব কেড়ে নেবে। যে আমরা সব ভুলে গেছি যুক্তি না, আপনারা তো স্কুলে পড়িয়েছেন, সেই সঙ্গে আপনাদের টাচ আছে, তাহলে কি করে বলেন আমরা সব ভুলে গেছি? এটা আমি অন্তত মানতে পারবো না। সুতরাং আমি আমার মতো বলবো যে পরীক্ষা দিন, নিজেরা যা জ্ঞান আছে আপনাদের একবার যখন পেয়েছেন, দ্বিতীয়বার পাবেন, তৃতীয়বার পাবেন, আর রিভিউয়ে যা হবে হবে পরে দেখা। চাকরিহারাদের সংগঠন নিয়ে গতকাল নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, যদিও সেই অভিযান ব্যর্থ হয়ে বলে চাকরিহারাদের একাংশ জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে বারংবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে, কখনো গ্রুপ সি গ্রুপ ডির তরফ থেকে, কখনো গতকাল যেমন ছিল একাধিক সংগঠন সেখানে যোগদান করেছিল, তাদের এই নবান্ন অভিযানে আসলে যে উদ্দেশ্য নিয়ে তারা যে অভিযানটি করছে, আদৌ কি সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে নাকি সম্পূর্ণভাবে হিতে বিপরীত হচ্ছে? কোনো উদ্দেশ্য সফল তো হচ্ছে না, কারণ সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, তাই তো, নেতাজি স্টেডিয়াম থেকে শুরু করে আজ পর্যন্ত যা হলো, সেটাতে কিন্তু কোনো রকমভাবে এদের কোনো রকমের ভালো কিছু হচ্ছে না, বরঞ্চ লোকের কাছে আরও হাস্যস্কর জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। কারণ কালকের দেখুন ফের আবার বিশ্বাস করে গেল যে আমাদের কথা শুনবে, এবং সেখানে মুখ্য সচিব মাত্র 10 মিনিটের মতো কথা বলল, কিছুই প্রতিশ্রুতি দিল না। কারণ কি জানেন তো? প্রতিশ্রুতি দেবে কিভাবে? এরা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি ফিরে পাবে কি করে? এটা তো কোনো দিনের জন্য আর সম্ভব নয়। পশ্চিমবঙ্গে এই অবস্থায় সর্বোচ্চ বিচারপতি রায় দিয়ে দিয়েছে, সুতরাং কোনো মানুষই পারবে না। সুতরাং এরা যে আন্দোলনে যাচ্ছে, এই করছে, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এটা কোনো চাকরির পরীক্ষা দেবো না, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। দেখুন, কোনো সাধারণ সজাগ মানুষ তারা কিন্তু এটাকে সাপোর্ট করবে না। এবারে প্রশ্ন যে তাদের চাকরি চলে গেছে, ঠিক আছে, কিন্তু চাকরি চলে গেছে তার জন্য দায়িত্ব সুপ্রিম কোর্ট না, এই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন। তাহলে তাদের উপরে পর চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, কেন কোনো এফেক্টই হচ্ছে না। সুতরাং এটা যেমন তেমনই থাকবে। দেখুন কীরকম একটা পদ্ধতি করেছে, অদ্ভুত। বলছে এই পরীক্ষা চলবে SLST 2025, এবার রিভিউয়ের উপরে নির্ভর করবে অনেক কিছু। মানে রিভিউটাকে সেকেন্ডারি রেখেছে, একটা জাস্ট ললিপপ আকারে রেখে দিয়েছে। রিভিউয়ে কিছু আর হবে না, যাওয়ার হয়ে গেছে। সুতরাং পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষা দিতে হবে। যে তারা বলছে আমরা পরীক্ষা দেবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারকে আমরা অমান্য করতে পারি না, এটা একদম পরিষ্কার।
আচ্ছা, যেখানে বারংবার নবান্ন অভিযানে তাদের ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং গতকালও তারা নিজেরাই বলেছেন যে তাদের যে অভিযানের যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা ব্যর্থ হয়েছে। অন্যদিকে আমরা যদি নজর দিই, রাজ্য সরকার তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে আবেদনের একটি সময়সীমা ছিল, যে সময়সীমা কিন্তু শেষ এবং আরও এই 21 তারিখ পর্যন্ত বাড়িয়েছে আর কি। এটা গতকাল নোটিফিকেশান দিয়ে বলেছে 21 তারিখ পর্যন্ত আমি বাড়ালাম। কিন্তু আরেকটা আজকের আপনার দর্শকদের উদ্দেশ্যে মারাত্মক খবর দিচ্ছি, সুপ্রিম কোর্টে এটা 21 তারিখে ওঠার কথা ছিল। শোকবন্ধু জানেন না, আজকের ওঠার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি শারীরিক অসুস্থ থাকার জন্যে তিনি যা হিসেব তাতে বলছে 22শে জুলাইয়ের পর বা 22শে জুলাই শুনতে পারি। তাহলে 21 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এদিকে বলে দিয়েছিল যে তোমাদের সুপ্রিম কোর্টের অর্ডারের উপর নির্ভর করছে তোমাদের ওবিসি এই যে ফর্ম পূরণ। তাহলে 21 তারিখে লাস্ট ডেট, এদিকে 22 তারিখের পরে মামলা উঠবে, কি বোঝাচ্ছে? মানে সর্বোপরি যারা পরীক্ষা বা যারা চাকরি করতে চাইছেন তাদের প্রত্যেককেই এই আবেদন দিতে হবে। যেমনটা আপনি বললেন যে সেকেন্ডারিতে শুনানিটা রাখা হয়েছে, যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশিকা দিয়েছে তার অনুযায়ী, হ্যাঁ, যে রিভিউয়ের আশা ছেড়ে দিতে হবে, একদম পরিষ্কার। এবং এখানে ফর্ম ফিল আপের জন্যে ডেট চেঞ্জ করেছে, 21 তারিখ করেছে, ঠিক কথা, কিন্তু এখনও সেই ফর্ম ফিল আপ 3 লাখ গত মানে পরশু পর্যন্ত আমার কাছে খবর 3 লাখ ওই 10-20 মতো কাছাকাছি গেছে। তাহলে আবার 21 তারিখ পর্যন্ত দিয়েছে, এতে কোনো লাভ হবে না। কারণ দেখুন, যারা ওবিসি এবি তারা কিন্তু মহা চিন্তায় আছে যে আমাদের কি হবে। পরিষ্কার করে ফর্ম ফিল আপে বলে দিয়েছে ওবিসি এবির ভাগ্য নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে। তাহলে 21 তারিখ ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল, 22 কি 23 তারিখ সুপ্রিম কোর্টে মামলা উঠবে। এটা কি বোঝাতে চাচ্ছে? তার মানে এরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না, আর করলেও সেখানে কোনো কিছু হবে না। অর্থাৎ নাগরিকদের এই যে চাকরি প্রার্থীদের সঙ্গে এক প্রকার বাঁদর নাচ করাচ্ছে চাকরি প্রার্থীদের, এটা ছাড়া আর অন্য কোনো কিছু নেই। কোনো ভালো আশা তাদের জোগাতে পারছে না। এবং কিভাবে আপনি বলুন, রাজ্য সরকারের অ্যাডভোকেট এবং স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট তারা কি করছে, ওই অযোগ্যদের মুখপাত্র হয়েছে। আমার কথা নয়, বিচারপতির কথা। এবং কিভাবে অযোগ্যদের হয়ে তারা সওয়াল করে, তাহলে এদের মোটিভটা আপনি বুঝুন। কেন এরা এতদিন ধরে এই যোগ্য অযোগ্য আলাদা করছে না, বুঝতে পারছেন তো? এরা অযোগ্যদের কোনো দিন লিস্ট প্রকাশ করবে না, কারণ অযোগ্যদের কাছে নির্ভর করছে আছে এদের মৃত্যুবান। সুতরাং অযোগ্যদের এরা কোনো দিনই নিজেদের পিঠ বাঁচানোর জন্য যোগ্যদের খাদে ফেলানো হচ্ছে। অবশ্যই যোগ্য নতুন যারা আছে তাদেরকে ফাঁদে ফেলানো হচ্ছে। দেখুন, বিচারপতি কালকের হিয়ারিং শুনেছি, বিচারপতির কথা অনুযায়ী বিচারপতি বলছেন, এবারে এরা বলছে 2016 অনুযায়ী করব, তো বলেনি। তাহলে 2019 অনুযায়ী করুন। 2019-এ কোনো ইন্টারভিউ নেই, কোনো একাডেমিক নেই, সেটা করুন না। সে অনুযায়ী করবে না, করলে তাহলে ওই যে অতিরিক্ত 10 নাম্বার ইন্টারভিউয়ের 20 নাম্বার কি হবে? সুতরাং জেদ ধরে রয়েছে নতুনভাবে 2025টা আমরা করব। এটার হিয়ারিং শেষ, 2-4 দিনের মধ্যে রায় বার হয়ে যাবে, না হলে এটা সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ সব দিক থেকে একটা হচপচ করে রেখেছে। মানে এই পরীক্ষাটা না হলে রাজ্য সরকারের যেন মঙ্গল, কিন্তু পরীক্ষা করতেই হবে, কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা যদি না করেছে তাহলে পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই পাবে। মানে পরবর্তীতে যারা যোগ্য শিক্ষাকর্মীরা চাকরিহারা রয়েছেন, ইতিমধ্যে তারা গতকালের নবান্ন অভিযান ব্যর্থ নিয়ে তারা বলেছেন, তারা যেটা দাবি করছেন যে একটি সংগঠন তাদের এই সম্পূর্ণ যে আলোচনা ছিল পুলিশের সঙ্গে বা মুখ্য সচিব তিনি ছিলেন সেখানে, সেই আলোচনাকে বানচাল করে দিচ্ছে, একটা সংগঠনের উপর তারা দোষ দিচ্ছেন। এবং অন্যদিকে বলছেন যে আজকে তাদের ব্যর্থ হয়েছে, কিন্তু আগামীতে তারা আরও বড় আন্দোলন করবে। আর হাতে সময় কোথায় আন্দোলনে? এটা বিশ্বাস করি না। এটা একটা ডায়লগ দেওয়ার দরকার, ডায়লগ দেয় আর কি। হ্যাঁ, এমনি বলে না এই আন্দোলন আজকের শেষ, এরপরে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এটা ডায়লগ দেওয়া শেষ। যখন আপনাদের মধ্যে চাকরি হারা যোগ্য এদের মধ্যে যখন 2-3টে দল হয়ে গেছে, সরকার তো মুচকে মুচকে হাসছে, যেটা আমি চেয়েছিলাম। তাহলে আপনারা একসঙ্গে আন্দোলন করলেন কেন? এবং আপনি বলুন তো, 25,752 জন কজন ওখানে হাজির ছিল? সবাই আসুক, তাদের অভিভাবক আসুক, তাদের অভিভাবিকা আসুক,
এবং যে বিদ্যালয়ের শিক্ষক সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা তাদের অভিভাবক আসুক, গ্রাম সহ আসুক, কেন আসছে না বলুন তো? এদের পিছনে মানুষ নৈতিকভাবে মানে হেল্প করছে না, নৈতিক হেল্প করছে না, যেটা আমরা আর্জি করে দেখেছিলাম সারা পশ্চিমবঙ্গের মানুষ। তার কারণ একদম পরিষ্কার কথা, যেটা বিভিন্ন বিদ্যালয় থেকে আমি খবর পাচ্ছি, যেখানে আমার সব শিক্ষক মশাই হেডমাস্টার হয়েছে, তারা বলছে যে সত্যি কথা বলছে যে এদের আচার কালচার, এদের ব্যবহার সম্পূর্ণভাবে শিক্ষক বিরোধী। সবাইকে বলছে না, কিছু জনের আচার ব্যবহার শিক্ষক বিরোধী। আপনি শুনুন, এক হেডমিস্ট্রেস, সে আমাকে, আমার ছাত্রী, সে আমাকে বলছে যে সরস্বতী পুজোর দিন জিন্সের প্যান্ট টি শার্ট পরে গেছে একটা মহিলা শিক্ষিকা, তাকে বলছে কেন পরলে, শাড়ি পরো। বলো আমি শাড়ি পরতে শিখিনি। তাহলে দেখুন এলাকাবাসী, কারণ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয়ে শিশুরা যা শিখবে সেটা তারা বমি করে দেয় বাইরে গিয়ে, সেটা সবাই শিখিস। তুই কার কাছে শিখেছিস রে? তোর বাবা মা? না না না, এটা বিদ্যালয়ে আমার মাস্টারমশাই, আমার মাস্টারমশাই, আমার দিদিমণি শিখিয়েছে বয়স্কদের সম্মান করতে, বয়স্কদের প্রণাম করতে, কোনো গালিগালাজ না। তাহলে সেই বিদ্যালয়ের সংস্কৃতিটা আজকের এই 2016 অনেকেই তারা বানচাল করে দিচ্ছে, মানে তাদের ব্যবহার সব কিছু বানচাল করে। দেখুন, একটি মেয়ে সে আমার কাছে এসছে পড়তে, 2016-তে সে আমার কাছে পড়তো, সে ইতিহাস পড়তে এসেছে, অনেক দিন এসে দেখেছে। মাস্টারমশাই আমি ওই সময় ছিলাম, আমি বললাম 2016-র পর থেকে আপনি পাস করেছি সেটা একবার এসে আমাকে বলেছেন? চুপ করে আছে। বাবা মাকে দেখেন না, শ্বশুর শাশুড়িকে দেখেন না। আমি বলি তো আপনার তো ঈশ্বরের অভিশাপ নেমেছে আপনার উপরে। তো এই রকম ধরনের শুধু একজন নয়, অনেকেই আছে, এদের মধ্যে অনেকেই অকৃতজ্ঞ, অনেকেই অকৃতজ্ঞ। দেখুন আমি আপনারা দেখেছেন 4 থেকে 5 বার ওদের ওখানে গেছি। এ বলছে আমাদের দিকে আসুন, ও বলছে আমাদের দিকে আসুন। হ্যাঁ, ও বলছে উনি এসে কি করবেন, উনি আমাদের কী বাই করবেন। এই যে ওদের মধ্যে শিক্ষক সুলভ মানসিকতা নেই। দেখুন আমরা শিক্ষক মশাই, আমরা পুলিশকে গালিগালাজ করতে পারি না, আমাদের বিবেকে মাঝে। হ্যাঁ, লাঠি মারলে চার্জ করলে তখন আমরা প্রতিহত করব, কিন্তু আমরা পুলিশদের আঙুল উঁচিয়ে কথা বলতে পারি না, এটা শিক্ষকোচিত মনোভাব না। আর সেই জন্যেই পাড়া প্রতিবেশী তথা স্কুলের সিনিয়র শিক্ষক মহাশয় অনেক এবং গ্রামের মানুষজন তারা কিন্তু এদের সাপোর্ট করছেন। এতদিন ধরে আন্দোলন করেছে, আপনি বলুন কোনো গ্রামের অভিভাবকের দল ধরে এসেছে? কোনো সার্বিক আন্দোলন হয়েছে সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গার 22,000 স্কুল থেকে, 22,000 স্কুল আছে, সেখান থেকে তো কিছু না কিছু শিক্ষক মশাই চাকরি চলে গেছে। তাহলে 22,000 পাড়ায় 22,000 স্কুল মানে অন্তত তার 4 গুণ পাড়া থেকে মানুষরা এসেছে, এসে এদের পাশে দাঁড়াচ্ছে না। অর্থাৎ এদের আন্দোলনের পিছনে অনেক রকমের ভাগ আছে। এদের নীতি নৈতিকতা, আমি সবাইকে বলছি না, নীতি নৈতিকতা অনেককে হারিয়ে গেছে। আপনাকে একটা পরিষ্কার করে বলছি, দেখুন ছেলেটা আমার কাছে পড়তো, এখন লিডার হয়েছে ওখানে দেখলাম, আমি গেছি, সে লিখছে, আমার দিকে তাকিয়ে কথা বলছে না। মানে কতটা নেমকহারাম, কতটা অকৃতজ্ঞ। তা এদের আন্দোলনে 2-3 ভাগ হবে না? স্বাভাবিক হবে। এবং সাধারণ মানুষ শিক্ষক মশাইকে সেলাম করতো, প্রণাম করতো, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। আজকের এদের পাশে নেই কেন? অনেকেই ভাবছে অনেক পাড়ায় শিক্ষকের চাকরি চলে গেছে, তারা ফিস্ট করেছে। আপনি অবাক হয়ে যাবেন, কেন? মাস্টারমশাই, একটা স্কুলের মাস্টারমশাই থাকলে 10টা পাড়া থেকে মানুষ এসে এটা কী হবে, এটা কী হবে বলতো, সেটা নেই কেন এদের মধ্যে? অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা, মানুষ গড়ার কারিগর এই 2016 সালের অনেক শিক্ষক শিক্ষিকার মধ্যে নেই। দেখুন আপনি ওখানে যারা আছেন অনেক শিক্ষিকা, তারা জিন্সের প্যান্ট পরে গেছে, আপনি দেখুন টি শার্ট পরে গেছে। তাহলে বয়স্ক মানুষজন তারা কি ভাববে? শিক্ষক শিক্ষিকার ড্রেস এটা নয়। আপনি বেড়াতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ওখানে প্রতিবাদ করতে যাচ্ছেন, আপনাদের চাকরি চলে গেছে, আপনাদের ড্রেস কি? আজকের অনেক দিন পরে আপনার কাছে এইটা সব খুলে আমি বললাম, এটা বলতে বাধ্য হচ্ছি। আর এই জন্যে এদের পাশে কেউ নেই, সরকারও জানে এদের পাশে কেউ নেই, সুতরাং এদের আন্দোলন ভেস্তে যাবেই। আপনি যেটা বলছেন যে নিজেদের কারণে একাধিক সংগঠন তাদের মধ্যে হয়েছে এবং সেই সংগঠনই কোথাও যে তাদের এই আন্দোলনের কাল হয়ে দাঁড়াচ্ছে, এটাই কি?
একেবারেই মানে সংগঠন একটা, সবার চাকরি চলে গেছে, তাহলে সবাই তো এক হব, সবাই এক হব আমরা। কি জাতি ধর্ম বর্ণ কার প্রতি কী রাখছিল, কে সিপিএম করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, দেখার তো দরকার নেই। তাহলে সবাই এক হব, কিন্তু সবাই এক হতে পারছেন না কেন? এর পিছনে কি কারণ আছে? কি কারণ আছে? আমি তো এটা ঈর্ষা, বা আমি টিভির সামনে যাব, আমি লিডার হব। এখন আমরা শিক্ষক মহাশয়, আমরা লিডার হব কেন? আমরা সঠিক কথাটা সবার সামনে বলবো। এইটা এদের মধ্যেই মারাত্মক ক্লাস সৃষ্টি হয়েছে। লাস্টে যে মানে ওই যে যেখানে মেলা বুক ফেয়ার হয় ওর পাশে যেটা ছিল, ওখানে লাস্ট দিন আমি গেছিলাম। তা একজন আসলো লিডার, তিনি আমাকে দেখতে পেয়ে আসুন স্যার, আসুন আসুন। আমি বললাম আসো, ওর কাছে যাই। বললো না না, আমি ওর কাছে যাব না, আপনি যান। বলুন, তাহলে আন্দোলনটা জোরদার হবে কি করে? এবং সবচেয়ে এদের মাইনাস পয়েন্ট, শিক্ষক স্কুল এলাকার কেউ এদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে না। এটা একটা সবচেয়ে বড় জিনিস। এটা এই কথাটা হয়তো অনেকে কেউ বলে না, কারণ শিক্ষক শিক্ষিকারা আমাকে ফোন করে ব্যক্তিগতভাবে বলছেন, স্কুলের হেডমাস্টার বর্দি ফোন করে আমাকে বলছেন যে ওদের আচার ব্যবহার কিন্তু একদম ভালো। আমি সবাইকে বলছি না, মাফ করবেন যারা শুনছেন, কিছু কিছু তাদের আচার ব্যবহার কিন্তু একদম ভালো ছিল না। শিক্ষক সুলভ, শিক্ষিকা সুলভ আচার ব্যবহার তাদের ছিল না। আমি মনে করবো এটা ঈশ্বরের অভিশাপ। ঈশ্বর এটা করে দেখাচ্ছে যে দেখো তোমরা এই সব করেছিলে, এটা শিক্ষক শিক্ষিকার নীতি নয়। না হলে এরকমভাবে কোনো দিনই হয় না। কয়েকজনের ভুল হয়েছে, স্কুল সার্ভিস কমিশন তাদেরকে আলাদা করে দিত, কোনো অসুবিধা হতো না। এটা একেবারে মানুষের এখতিয়ারের বাইরে চলে গেছে, ঈশ্বরের হাত। আমি পরিষ্কার বলবো, আই বিলিভ ইন গড, বিলিভ ইন আল্লাহ। সুতরাং এটা উপরওয়ালার অভিশাপ যে তোমরা দেখো তোমরা কি করেছিলে। আর নতুন যারা পরীক্ষা দেবে তাদেরও একটা মেসেজ দিলেন স্বয়ং ঈশ্বর, যে শিক্ষক শিক্ষিকা হতে গেলে ন্যূনতম ভদ্রতা, নম্রতা থাকা দরকার। উগ্রতা তোমাদের ভালো গুণাবলীগুলো সব কেড়ে নেবে, এটাই প্রমাণ করে এদের। কিন্তু তাদের সঙ্গে যখন এই বিষয়ে কথা বলা হয় বা এই ধরনের প্রশ্ন তাদেরকে করে, তাদের যে বক্তব্য যে আমাদের তো চাকরি চলে গেছে, আমাদের সবই চলে গেছে, এখন আমরা এটা দিয়ে কী করবো? দেখুন, চাকরি চলে গেছে ঠিক আছে, তাহলে আমার কথা তাদের আত্মীয় স্বজন আসুক না। আমার এটা বড় প্রশ্ন যে একজন মাস্টারমশাই যদি অসুস্থ হয়, আমি দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে আসতো, আমার পরিষ্কার করে মনে আছে, যে কোনো মাস্টারমশাই, সেখানে তাদের চাকরি চলে গেছে, এলাকার অভিভাবকরা এসে অন্তত ওদের পাশে নেই। এইটার পিছনে কী বলো আরজি করকে আপনি এর সঙ্গে কম্পেয়ার করুন। তাহলে তারা এই 2016 শিক্ষক শিক্ষিকা কুলের উপরে অসন্তুষ্ট হয়ে আছে। গেছে যাকগে, যা পারে হয় হোক, গেছে। যে আমার ওই একটা ছাত্রীর উদাহরণ আপনাকে দিলাম, মানে এদের মধ্যে অনেকে অকৃতজ্ঞবোধ। আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। ক্যানিংয়ের ভিতর থেকে এক অভিভাবক এসছেন যে আমার ছেলেটা স্কুলের ফার্স্ট বয় ছিল, ইংলিশের টিচার, সে চাকরিটা পাওয়ার পরে এই বড়ইপুরে এসে ঘর কিনে বাড়ি করেছে। তার আমার বৌমা নাতি হলো, নাতি বারবার বলছি নাতিকে একবার দেখতে আনো, পাড়াতে দেখতে আনো, না, চাকরি চলে গেছে আর পয়সা কুড়ি কীভাবে দেবে, সেই জন্য আবার গ্রামে ফিরে গেল। গ্রামের মানুষজন তাড়া করেছে একজন শিক্ষক মশাইকে, সে সেই গ্রামের ছেলে, কারণ সে তার বাবা মাকে দেখতো না। এটা একটাই হিসেব ইনস্ট্যান্স আমি আপনাকে বললাম। বাবা মাকে ছেড়ে দিয়ে এর ভিতরে অনেকেই শহরে এসে তারা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনে তারা আছে। তাহলে নৈতিক দায়িত্ব পুরো ভুলে গেছে। 2016-র মধ্যে অনেকে নৈতিক দায়িত্ব ভুলে গেছে। আমরা কি করতাম, চাকরি পেলাম, কোনো ছাত্রের বাড়ি থাকতাম, কোনো মাস্টারমশাইয়ের বাড়ি থাকতাম, বা একটা ভাড়ায় থাকতাম, কিন্তু ওই ফ্ল্যাট কেনার স্বপ্ন, এইগুলো বাবা মাকে দেখব কি করে, অত পয়সা তো নেই। কিন্তু এই যে নৈতিকতা বিসর্জন দিয়েছে এর ভিতরে অনেকে, আর সেই জন্যেই এদের মধ্যে ইউনিটি নেই। এরা সমাজের সর্বশ্রেণীর মানুষের সহায়তা পাচ্ছে না। আপনি যেমনটা বললেন যে সবাই নেই এর মধ্যে, কিন্তু এই যে গুটি কনেক যারা রয়েছেন এর মধ্যে, তাদের জন্য কি বাকি সবাইরাও তো তার মানে কি বলবো শাস্তি পাচ্ছে না? এটা খুব স্বাভাবিক। বাকি একটা কথা দেখুন, যারা শহীদুল্লাস বা আরও যারা
চাকরি হারার জন্য আন্দোলন করছে, তাদের আন্দোলনে আমি গেছি। কিন্তু এই 2016 শিক্ষক শিক্ষিকারা একবার তাদের পাশে দাঁড়িয়েছিল? ভালো করে বলুন, একবার কি তাদের পাশে দাঁড়িয়েছিল? শহীদুল্লাহ যারা মনে হয় 4-5 বছর ধরে তারা আন্দোলন করছে, বসেই আছে বেচারা, তাদের পিছনে একবার এরা গেছিল? প্রাইমারির চাকরি কতদিন ধরে তারা এদিক ঘুরছে, তাদের জন্য একবার এরা গেছিল? তাহলে আজকের তোমাদের পাশে থাকবে কেন? এটা পরিষ্কার, তোমাদের পাশে কেন থাকবে? আমি তো 2-3 বার গিয়ে দেখেছি। একজন মারা গেল, তার ইয়ের জন্যে শ্রদ্ধা জানাতে আমি গেছিলাম, বহুবার গেছি, কিন্তু দেখলাম কিছু জন এসছে আমার সাথে কথা বলছে, কিছু জন মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমি তো একজন শিক্ষক মশাই, আমি কি ক্ষতি করতে গেছি? তাহলে এই মানসিকতা ওদের মধ্যে কেন? আমি বললাম তো, বিভিন্ন বিদ্যালয় থেকে যে সমস্ত ফোন করছে তারা বলছে, অনেকেই বলছে আমরা বেঁচে গেছি, ওরা চলে গেছে, আমরা বেঁচে গেছি। তাদের ভাষাটা আমার কথা না, মাফ করুক দর্শকরা, আমার কথা। কিন্তু আমার কথা, আমি শিক্ষক শিক্ষিকা, আমার দেখে 10টা ছেলে মেয়ে শিখবে, অভিভাবকরা শিখবে, সমাজ শিখবে আমাদের দেখে। আপনি বলুন তো, আমাদের সময় পাড়ায় প্রায় দিনই আমরা স্কুল ছুটি হলে নিমন্ত্রণ খেতে যেতাম, যার বাড়িতে যা হবে নিমন্ত্রণ করতে যেত। এদের কেউ কারো ডাকে না, কারণ এরা সামাজিক প্রকল্পের মধ্যে নেই। কিছুটা অনেকেই স্বার্থপর হয়ে গেছে, আমি সবাইকে দোষ দিচ্ছি না, কিন্তু অনেকেই স্বার্থপর হয়ে গেছে। তার ভিতরে আপনার দুটো গল্প করলাম, দুটো একদম বাস্তব কথা শোনালাম। সুতরাং আর সেই জন্যেই এদের পাশে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা একবার নেই। আচ্ছা, শেষ প্রশ্ন করব, নবান্ন অভিযান তো দুটো ব্যর্থ হলো, আবারও 28 তারিখ আরেকটি নবান্ন অভিযান আছে, এবং সেই অভিযানেও দেখা যাচ্ছে চাকরিহারাদের একাধিক সংগঠন যোগদান করবে। সেই অভিযান কি সার্থক হবে? কোনো দিনও হবে না। আমি তো বলে দিলাম, সার্থক করতে গেলেই যদি বলে হ্যাঁ তোমাদের চাকরি আমি দেবো, সে বলার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, মুখ্য সচিবের নেই। সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে যে সব চাকরি বাতিল করে দিলাম, অর্ডার হয়ে গেছে। এবং কি করে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে সওয়াল করে? তাহলে এই যোগ্যদের তো পক্ষে নেই, যোগ্যদের পক্ষে নেই বলে তো অযোগ্য ধরে সওয়াল করছে, এটা তো একদম পরিষ্কার। সুতরাং যোগ্যদের পক্ষে থাকলে অযোগ্যদের কবে আউট করে দিত, এটা পরিষ্কার। সুতরাং নেক্সট আন্দোলন দেখবেন এরা এরা মানে পিছু হটে গেছে, যে আন্দোলন মনোবল হারিয়ে গেছে এদের, যে মনে হয় দ্বিতীয় আন্দোলন আর হবে না। আমি প্রশ্ন যেটা রাখছি দর্শকদের কাছে, যে 26,000, 25,752 সবাইকে হাজির ছিল? সবাই তো হাজির ছিল না, 1,005 বড় জোর। তাহলে বাদ বাকিরা এদের সাপোর্ট করছে না কেন? তারা জেনে গেছে পরীক্ষা দিয়ে পাশ করা ছাড়া চাকরি ফেরত পাবো না, তাই তারা বাড়িতে বসে পড়ছে। তাহলে কি এই যে ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে, আন্দোলন মিটিং মিছিল, এটা চলতে থাকবে? তারা কি কখনো এই পরীক্ষার দিকে কি তারা এগোবে না? শুনুন, আগাবে কি আগাবে না তাদের ব্যাপার। তারা বলছে আমরা পরীক্ষা দেবো না। দেখুন, আরজি করের মতো আন্দোলন মুখ থুবড়ে পড়ে গেল পশ্চিমবঙ্গে, এর আগে বহু আন্দোলন মুখ থুবড়ে পড়ে গেল। এটা কি? এটা তো সবার মনে দাগ কাটতে পারেনি। তাহলে এই আন্দোলন আর কদিন আছে? যেই দেখবেন পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বার হয়ে গেছে, তারা সব স্কুল চলে গেছে, এরা আর কি করবে? এদের আন্দোলন ওই শহীদুল্লাহ রাশের মতো স্থিমিত হয়ে যাবে, আর তো কিছু করার নেই। এটা একদম পরিষ্কার, পশ্চিমবঙ্গের আন্দোলন কোনোদিনই দানা বাঁধেনি। আপনার তরফ থেকে তাদের উদ্দেশ্যে কি বার্তা বলতে চাইবেন এই পরিস্থিতিতে? আমি বলবো, দেখুন, আপনারা সব কিছু ইগো সব কিছু ছাড়ুন, শিক্ষকোচিত মনোভাব নিন এবং পরীক্ষা দিই না, তারপরে তো রিভিউ আছে, দেখা যাক না পরীক্ষাটা দিতে আপনাদের কি হয়েছে। দেখুন, তারা বলছে আমরা সব ভুলে গেছি, 10 বছর পরে কাউকে বলবে পরীক্ষা দিতে। আমার একটি প্রশ্ন এখানে, 2016 পর থেকে কোনো স্কুল সার্ভিসের পরীক্ষা হয়নি, তাহলে তারা অনেকে দোকানদার হয়েছে, অনেকে হকার হয়েছে, এসব হয়েছে তো, তাহলে তারা আজকের পড়ছে কি করে? তারা তো সব ভুলে গেছে, তাহলে তারা পড়ছে কি করে? এরা তবু তো বিদ্যালয়ে গিয়ে পড়িয়েছে, নিজস্ব সাবজেক্ট পড়িয়েছে, নিজস্ব সাবজেক্টের উপরে 60 নম্বরের পরীক্ষা হবে, তাহলে এরা তো তবু পড়িয়েছে, কিছু তো অন্তত আছে। কিন্তু 2016 পরে তারা কেউ কাজের মেয়ে হয়ে গেছে, কেউ বাইরে চলে গেছে, অনেকে দোকান করেছে। তাহলে তারা যদি আবার ঘুরে প্রথম থেকে পড়াশোনা করতে পারে, তাহলে এরা কেন পারবে না? এটা কিন্তু যুক্তি নয় যে আমরা সব ভুলে গেছি, যুক্তি না। আপনারা তো স্কুলে পড়িয়েছেন, সেই সঙ্গে আপনার তো টাচ আছে, তাহলে কি করে বলেন আমরা সব ভুলে গেছি? এটা আমি অন্তত মানতে পারবো না। সুতরাং আমি আমার মতো বলবো যে
পরীক্ষা দিন নিজেরা, যা জ্ঞান আছে আপনাদের, একবার যখন পেয়েছেন দ্বিতীয়বার পাবেন, তৃতীয়বার পাবেন, আর রিভিউয়ে যা হবে হবে, পরে দেখা যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।